নমস্কার। সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিনটি আরো অনেক কারণে ঐতিহাসিক হয়ে আছে সারা পৃথিবীতেই। শুধু যে ভারতবর্ষের স্বাধীনতা দিবস তা নয়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এই দুটি দেশই এই দিনটিকে তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। তেমনি পালন করে কঙ্গো। আবার যদি জন্মদিনের হিসেব দেখি তাহলে দেখবেন আমাদের বিদ্রোহী কবি সুকান্ত, তার জন্মদিন 15ই আগস্ট। আর ঋষি অরবিন্দ, শ্রী অরবিন্দ, তার জন্মদিনও 15ই আগস্ট। এবার 154তম জন্মদিবস তার পালিত হচ্ছে। আমাদের শ্রী অরবিন্দকে নিয়ে নানান ঘটনা, তার নানান প্রক্রিয়া, এগুলোকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ তার জীবনের অনেকগুলি শেড আছে। ছোটবেলা একরকম কেটেছে, মায়ের অসুস্থতা ছিল, এমন অসুস্থতা ছিল মায়ের মানসিক জায়গা থেকে যেখানে তার কাছে যেতে কেউ ভয় পেত, কারণ তিনি নাকি ছুরি নিয়ে তেড়ে আসতেন। একবার নাকি এমন ঘটনা ঘটেছিল যে মা বলেছিলেন যে ও যে অরবিন্দ, কি প্রমাণ, দেখি তোর হাতের ওই কাটা দাগটা আছে কিনা। এদিকে তার মাথার স্থিতিতে কিন্তু কিছু অসংলগ্ন বিষয় ছিল, ছুরি নিয়ে প্রায় তেড়ে যাচ্ছেন এরকম অবস্থা। ছেলে ভয়ে ভয়ে কাছে এগিয়ে এসে তার সে হাতের কাটা দাগ দেখালো, তখন মা তাকে জড়িয়ে ধরলেন, কিন্তু পর মুহূর্তেই আবার ভুলে গেলেন, চিনতে পারছেন না। তো এই অবস্থার মধ্যে অরবিন্দ এবং তার অন্য যে 3 ভাই, তাদের মধ্যে বাকি 2জনকেও তার বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ দার্জিলিং এ পড়াশোনা করিয়েছেন, তারপর তো লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা অন্য প্রসঙ্গ, সেটা অন্য একটি বিষয়ে আলোচনা করব। আজকের যে বিষয়বস্তু আপনাদের সামনে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অ্যাডলফ হিটলার, যিনি জার্মানির একছত্র অধিপতি ছিলেন এবং প্রায় বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলেন। ওই একটা স্লোগান আছে না, মানে বিজ্ঞাপনী স্লোগান, করলো দুনিয়া মুঠি মে। এই ব্যাপারটা কিন্তু প্রথম অ্যাডলফ হিটলার করেছিলেন, আর করেছিলেন ইটালির মুসোলিনি। 1945 সালের 29শে এপ্রিল উনি বুঝে গেলেন যে বার্লিন চারিদিক দিয়ে রাশিয়ান লাল ফৌজ ঘিরে ফেলেছে, আর 1-2 দিনের মধ্যেই তারা বার্লিন পুরো অধিকার করে নেবে। আর সেই বার্লিনের মাটির 25 ফুট নিচে একটা বাংকার তৈরি করে তিনি তার প্রেমিকা ইভা ব্রাউনকে নিয়ে ছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কি হবে। তিনি বুঝে গিয়েছিলেন আর মাত্র কয়েকটা দিন। ইভা ব্রাউনের ইচ্ছে ছিল, কারণ অনেক দিনের সঙ্গিনী, তার ইচ্ছে ছিল বিয়ে করার। তিনি তার প্রেমিকাকে বললেন, চলো আমরা বিয়ে করি। 29 তারিখে এপ্রিল মাসের 1945 সাল বিয়ে করলেন ইভা ব্রাউনকে। তার পরের দিন 30 এপ্রিল, মাত্র 24 ঘন্টা, পটাশিয়াম সাইনেডের অ্যাম্পুল তুলে দিলেন তার নববিবাহিতা স্ত্রীর হাতে। এটা চট করে খেয়ে নাও। আর নিজেও সেই অ্যাম্পুল মুখে দিয়ে দাঁত দিয়ে ভাঙলেন। কিন্তু মৃত্যু সুনিশ্চিত হতে হবে। তার নিজের কাছে একটা রিভলভার ছিল, সেই রিভলভার মাথায় ঠেকিয়ে মাথায় গুলি করলেন। ওই বাংকারের অপর একটি কক্ষে তার সেনাপ্রধানরা কয়েকজন বসে আলোচনায় ছিলেন। তারা ভাবতে পারেননি যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কেন আত্মহত্যা করলেন অ্যাডলফ হিটলার? হিটলার এই জন্যই আত্মহত্যা করলেন কারণ তার কাছে তখন খবর পৌঁছে গেছে যে মুসোলিনিকে ইটালিতে সেখানকার কমিউনিস্ট বিদ্রোহী জনতা ঘিরে ধরে উল্টো করে ঝুলিয়ে তার এবং তার সহযোগীদের ফাঁসি দিয়ে দিয়েছে। তিনি ওই লাল ফৌজের হাতে মৃত্যু কামনা করেননি, তার থেকে আত্মহত্যা শ্রেয় মনে করেছিলেন, তাই আত্মহত্যা করেছিলেন। পরে অবশ্য নানান রকম কথা উঠেছিল যে তিনি আত্মহত্যা করেছেন না পালিয়ে গিয়েছিলেন। আত্মহত্যার রটনাটা স্রেফ রটনা, ঘটনা নয়, হয়েছিল। 80 বছর পর একটি গবেষণা চালিয়ে এক বিজ্ঞানী গবেষক প্রমাণ করেছেন যে না, তিনি মারা গেছেন আত্মহত্যা করে। তার যে কবর তুলে নিয়ে যাওয়া হয়েছিল মস্কোয়, বারবার মাটি থেকে কবর থেকে তোলা হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। পরবর্তীকালে সেই দেহ, কারণ বলে গিয়েছিলেন হিটলার
যে আমাকে পুড়িয়ে ফেলো মৃতদেহটা, আমার শরীরের কোনো অস্তিত্ব যেন ওই লাল ফৌজের হাতে না যায়। সেরকমও পোড়ানো হয়েছিল, কিন্তু পোড়ানোর ঠিক শেষ মুহূর্তে ততক্ষণে লাল ফৌজ বার্লিনের ভেতর ঢুকে ওই বাংকারের কাছে এসে ভেতরে ঢুকে দেখছে এই ঘটনা ঘটছে, তারা ওখানে স্টপ করে দেয় বিষয়টা, এবং দেখা যায় দেহের কিছু অংশ থেকে গেছে। তারা সেটাকে সযত্নে রক্ষিত করে নিয়ে চলে যায় মানে মস্কোতে। সেখানে নাকি পরে তাকে পোড়ানো হয়, পোড়ানোর পর তার যে ছাই অর্থাৎ চিতাভস্য যাকে বলা হয় সেটি নিয়ে এসে চেক আর জার্মান সীমান্তে দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই পর্যন্ত তো খবরটা আমরা সবাই মোটামুটি জানি। না, এরপরেও একটা খবর আছে। সেটা কি? জার্মানির অবস্থা, অর্থনৈতিক অবস্থা তখন এমন একটা গিয়ে পৌঁছেছিল, সেখানকার যে মেয়েরা, বিশেষ করে ধনী গৃহের মেয়েরা এবং বধূরা, তারা একটা উইচ ক্রাফট অর্থাৎ ডাইনি চর্চা কেন্দ্র বানিয়েছিল। সেই ডাইনি চর্চা কেন্দ্রতে তারা কিন্তু ফুয়েরার হিটলার অর্থাৎ তাদের যে দেশের নেতা, তার হয়েই তারা কাজকর্ম করতেন, তাকে সমর্থনও জানাতেন। কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছিল, তারা কিন্তু বিরক্ত হয়ে পড়েন হিটলারের ওপর। ইতিমধ্যে ব্রিটেনেতেও এরকম ডাইনি চর্চাকারী যে সংগঠন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, এবং তারপর তারা দাবি করতে থাকেন যে আমাদের যে ডাইনি তন্ত্রের যে ব্ল্যাক ম্যাজিক, সেটা দিয়েই আমরা হিটলারকে খুন করেছি। ভারতবর্ষে পন্ডিচেরিতে ঋষি অরবিন্দ এবং শ্রীমা, তাদের বহু চিঠিপত্র এবং লেখাপত্রের মধ্যে রয়েছে তারা একদিকে যেমন বৈদিক শাস্ত্রের দিশারি, তেমন তারা তন্ত্র বিদ্যাকেও তারা খুব মেনেছিলেন। তারা দাবি করেছেন যে তাদের ঐশ্বরিক শক্তি দিয়ে হিটলারের মাথার বিদ্যে বুদ্ধির যে বিষয়টা ছিল সেটাকে তারা নষ্ট করে দেন, যার জন্য হিতৈষী রুশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন হিটলার ব্রিটেনকে ছেড়ে দিয়ে। আর এই বুদ্ধি বিভ্রমটাই তার মৃত্যুর কারণ হয়েছিল। না হলেও তো বন্ধুত্ব ছিল রাশিয়ার সঙ্গে, যে দু দেশকে কখনো আক্রমণ করবেন না। তাহলে তার এই যে বুদ্ধিভ্রম, এটা তাদের যে ঐশ্বরিক শক্তি, কাদের ঐশ্বরিক শক্তি বলছি? ঋষি অরবিন্দ এবং শ্রীমা, তাদের যে ঐশ্বরিক শক্তি দিয়ে তার বুদ্ধি বিভ্রম ঘটিয়ে তাকে পরাস্ত করেছিলেন। এবং বলা হয় যে এই হিটলারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্রিটিশ প্রশাসনকে সে সময় ভারতে শ্রীমা এবং ঋষি অরবিন্দ মোটা টাকা দান করেছিলেন লড়াইয়ের জন্য। যাই হোক, সেসব তো বলবো, এখন এই ঘটনাটা নিয়ে শুরু করছি। চলুন তার আগে দেখে নিই একটা প্রতিবেদন। পৃথিবীর ইতিহাসে স্বৈরতন্ত্র শব্দের ইংরেজি ফ্যাসিজম। এটি একটি ইটালিয়ান শব্দ, উৎস ল্যাটিন। ফ্রাসেস অর্থাৎ একগোছা লাঠি, যার মধ্যে একটি কুঠার বাঁধা। প্রাচীন রোমে যা ছিল সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। 1919 সালে ইতালির এক নায়ক ভেনিতো মুসোলিনি এই প্রতীকে এক উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দল গঠন করেন। ইতালির ক্ষমতার শীর্ষ পদ অধিকার করেন। অন্যদিকে জার্মানিতে অ্যাডলফ হিটলার। দুই সেনানায়কের বন্ধুত্ব হয়। 1940-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার মুসোলিনির যৌথ নেতৃত্ব মিত্র শক্তি, বিশেষ করে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই চালায়। বাংকারে লুকিয়ে থাকা হিটলারের কাছে একসময় পৌঁছে যায় রাশিয়ার কমিউনিস্ট সেনা, পৌঁছে গেছে বার্লিনের কাছে। প্রতি মুহূর্তে আসতে শুরু করে জার্মান সেনার পরাজয়ের খবর। হিটলার বুঝতে পারেন তার ভবিষ্যৎ। এর মধ্যেই 1945-এ 29শে জুন কমিউনিস্টদের হাতে ধরা পড়ে যাওয়া মুসোলিনিকে 4 রাস্তার মোড়ে উল্টো করে ঝুলিয়ে মারা হয়। সে খবরও পৌঁছে যায় হিটলারের কাছে। হিটলার চাননি যে রুশ সেনাদের হাতে পড়ে তার একই পরিণতি হোক। হিটলার ছিলেন বার্লিনে 25 ফুট নিচের এক বাংকারে। একদিকে অসুস্থ শরীর, অন্যদিকে বিশ্ব রাজনীতির পট পরিবর্তনে চরম সিদ্ধান্ত নিয়ে নেন হিটলার। বাংকারের অন্য কক্ষে
অপেক্ষারত জার্মান নাৎসি সেনানায়করা শুনলেন হঠাৎ গুলির শব্দ। নাৎসি রেডিও মৃত্যু সংবাদের সত্যতা স্বীকার করে নিল। এরপর হিটলারের মৃত্যু নিয়ে শুরু হয় নানা গুজব। বলা হয় হিটলার পালিয়ে গেছেন। আসলে কি হয়েছিল? ইতিহাস বলছে 24 ঘন্টা আগে তার বিবাহিত স্ত্রীকে তিনি পটাশিয়াম সাইনাইড খেতে দেন, নিজেও খান। তারপর নিজের রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করেন। তিনি নির্দেশ দিয়ে যান তার দেহ যেন পুড়িয়ে ফেলা হয়। হিটলারের মৃত্যুর 80 বছর পর প্রামাণ্য তথ্য গবেষণা করে পেশ করেন হ্যামবুর্গ এফেলর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ফরেনসিক মেডিকেল ইনস্টিটিউটের প্রাক্তন কর্তা ব্লাউজ বিচেল। তিনি তার একটি বইতে লিখেছেন হিটলারের মৃত্যুকালীন অজানা তথ্য। বুশেল তার বইতে লিখেছেন হিটলারের মুখে মিলেছিল কাঁচের টুকরো, যা থেকে প্রমাণ হয় পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পল তিনি দাঁত দিয়ে ভেঙেছিলেন। সেই বিষ খাওয়ার পর মৃত্যু হয় 2 মিনিটের মধ্যে, আর সেই সময়টুকুতেই তিনি নিজের মাথায় নিজে গুলি করেন। মাথার খুলির ক্ষত দেখে অধ্যাপকের অনুমান হিটলার তার মাথায় 7.65 মিলিমিটারের ক্ল্যারিক্যাল ওয়ালথার পিস্তলের গুলির ট্রিগার টেপেন। ফলে হিটলারের মৃত্যু দ্রুত হয়, এমনটাই মনে করেন অধ্যাপক বুসেল। তিনি আরো বলেন, মৃত্যু দ্রুত নিশ্চিত করার জন্য এই 2 কৌশল নিয়েছিলেন হিটলার। তিনি নির্দেশ দিয়েছিলেন তার দেহ যেন পুড়িয়ে ফেলা হয়। তবে সেই নির্দেশ মানলেও ব্যাংকারে ঠিক সেই সময় পৌঁছে যায় লাল ফৌজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক হিটলারের দেহাবশেষ সোভিয়েত রাষ্ট্রে কবর দেওয়া হয়েছিল। কয়েকবার কবর থেকে বার করে গবেষণাও হয়েছিল। 1992 সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় সোভিয়েত সিক্রেট গার্ডের প্রধান কার্যালয়। এরপর এই পোড়া দেহাংশ পুড়িয়ে জার্মানি ও চেক সীমান্তের এলভে নদীতে চিতাভস্ম ভাসিয়ে দেওয়া হয়। খুলিটি সংরক্ষিত হয়ে থাকে মস্কোতে। ডক্টর কৃষ্ণধন ঘোষ ভালো চিকিৎসক। ভালো চিকিৎসক মানে কেমন? তিনি ইংল্যান্ড থেকে প্রথম বাঙালি এমডি ডক্টর। সুতরাং বুঝতে পারছেন, সরকারি চাকরি, বিরাট প্রতিপত্তি। তিনি এই ভারতীয় সংস্কৃতিতে ছেলেদের মানুষ করতে চাননি, তাই তার 3 ছেলেকে নিয়ে চলে যান সোজা ইংল্যান্ড। লন্ডনে বড় ছেলে এবং মেজ ছেলে এই দুজনকে তো সেখানকার সেন্ট পল স্কুলে ভর্তি করলেন। কিন্তু অরবিন্দের বয়স তখন মাত্র 7। তাকে স্কুলে ভর্তি করা গেল না। সেখানে একজন ইংরেজ পাদ্রী ছিলেন, তার বাড়িতে রাখার ব্যবস্থা করে এলেন। সেই পাদ্রী এবং তার যে স্ত্রী, এই দুজনেই দেখভাল করত গ্রিক, ল্যাটিন, বিভিন্ন জার্মানি, ফ্রেঞ্চ, বিভিন্ন ভাষায় তখন তাকে পড়াশুনো করাচ্ছেন। এবং মেধাবী, অল্প বয়স থেকেই মেধাবী অরবিন্দ সেগুলো খুব মন দিয়ে চর্চা করেছেন এবং ভালো পড়াশুনো করে যাচ্ছিলেন। এবং পাদ্রী অবাক হয়ে গেছিলেন, খুব খুশি হয়েছিলেন। এমনও হয়েছিল যে সেই পাদ্রীর স্ত্রী নাকি তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে চেয়েছিলেন, কিন্তু পাদ্রী রাজি হননি। বলেন, না, ও আমার বন্ধুর ছেলে, ওরা হিন্দু, আমরা ওকে কেন খ্রিস্টান করতে যাব? সে প্রসঙ্গ তো আলাদা। কৃষ্ণবাবু অর্থাৎ কৃষ্ণধন ঘোষের কথা বলছি, ডক্টর, তিনি ছেলের নাম রেখেছিলেন অ্যানেট অ্যাক্রয়েড অরবিন্দ। কেন? সেই সময় একজন ব্রিটিশ সমাজ সংস্কারক ছিলেন এই অ্যানেট অ্যাক্রয়েড। তার যে পড়াশুনো, তার যে অভিব্যক্তি, তার যে প্রজ্ঞা, এসব ব্যাপারে তার খুব অনুরাগী হয়ে পড়েছিলেন ডক্টর ঘোষ। তাই ছেলের নাম রেখেছিলেন অ্যাক্রয়েড অরবিন্দ ঘোষ। পরবর্তীকালে অবশ্য বড় হয়ে অরবিন্দ এই অ্যাক্রয়েড শব্দটি তার নিজের নাম থেকে বাদ দিয়ে দেন। এবার যে বাবা চাননি যে ভারতীয় সংস্কৃতিতে ছেলেরা বড় হোক, তারা ইউরোপিয়ান সংস্কৃতিতে বড় হোক, কি এমন ঘটল যে তিনি কলকাতা থেকে, ভারত থেকে ছেলেকে ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে যেসব খবর প্রকাশিত হতো সেগুলো নিয়মিত ইংল্যান্ডে পাঠাতে শুরু করলেন। যে কয়েকদিন আগে পর্যন্ত ছিল ইংরেজ প্রশাসনের পরম মিত্র,
কেন? এই প্রশ্নটা একটু না খুঁজলে পরবর্তীকালে তার জীবনের যে অংশে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অরবিন্দ এবং শ্রী মা তাদের তন্ত্রশক্তি দিয়ে কিভাবে বশীভূত করেছিলেন হিটলারকে, এটা ঠিক হয়তো পরিষ্কার হবে না। সেই জন্য এই প্রসঙ্গটা আপনাদের সামনে একটু হাজির করতে চাইছি। চলুন দেখুন। প্রয়াত অধ্যাপক নিরঞ্জন ধরের কয়েকটি অপ্রকাশিত রচনা প্রকাশ করে একটি গ্রন্থ প্রকাশ করেন অধ্যাপক ডক্টর রাজগোপাল চট্টোপাধ্যায়। বইটির নাম অরবিন্দ এক বিতর্কিত নায়ক। বইটির ভূমিকায় লেখক লিখলেন, নিরঞ্জন ধর শ্রী অরবিন্দকে মূলত একজন যোগী হিসেবেই দেখতেন। শ্রী অরবিন্দ তার প্রাক পণ্ডিচেরি জীবনে ভারতের বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু নিরঞ্জন ধর নানা ঘটনা থেকে সিদ্ধান্ত টেনেছেন যে শ্রী অরবিন্দের সমগ্র জীবন কয়েকটি পলায়নের সমষ্টি। এই বইয়ের ৮ পৃষ্ঠায় অধ্যাপক নিরঞ্জন ধর লিখেছেন, কৃষ্ণধর যখন রংপুরের সিভিল সার্জন ছিলেন তখন তার সেখানকার ম্যাজিস্ট্রেটের সঙ্গে সখ্যতা হয়। দুজনে দুজনের প্রয়োজন মেটাতেন। একসময় সেই ম্যাজিস্ট্রেট বদলি হয়ে যান। নতুন ম্যাজিস্ট্রেট ডাক্তার ঘোষের এলাকার প্রতিপত্তি ও প্রভাব দেখে ওপর মহলে চিঠি লিখে তাকে খুলনায় বদলি করে দেন। এরপর থেকেই ইংরেজের প্রীতি যা ছিল ডক্টর ঘোষের সেটা কমতে শুরু করে, ক্রমশ যা বিদ্বেষে তৈরি হয়। তারপর থেকেই তিনি ইংল্যান্ডে পুত্র অরবিন্দের কাছে ভারতের ইংরেজদের অত্যাচারের বিভিন্ন তথ্য পাঠাতে থাকেন। ইংল্যান্ড থেকে পড়াশুনো অর্থাৎ শেষ যে পরীক্ষা তিনি করতে গিয়েছিলেন, পড়াশুনো করতে গিয়েছিলেন, সেই পরীক্ষা না দিয়ে তিনি তো ফিরে এলেন। কেন ফিরে এলেন? তার ওই ঘোড়ায় চড়ার যে পরীক্ষাটা ছিল সেটায় তিনি যোগ দেননি। তো সিভিল সার্ভিসে এই ঘোড়ায় চড়াটা মাস্ট একটা পরীক্ষা ছিল। কেন দেননি, কি দেননি, তার অনেকগুলো বিষয় রয়েছে, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি ফিরে আসছি যে তিনি ভারতবর্ষে ফিরে এলেন। ভারতবর্ষে ফিরে আসার পর বরোদাতে চাকরি পেলেন, সেও 2 ইংরেজের সহায়তায়। ব্রিটিশের সিভিল সার্ভিসে যোগদানকারী 2 ভদ্রলোক, তাদের সহায়তায় তিনি বরোদাতে চাকরি পেয়ে গেলেন। চাকরি কি পেলেন না, ওই কর আদায়ের বিষয়গুলো একটু দেখা টাকা, হিসেবপত্রগুলো লক্ষ্য রাখা, কিন্তু সে কাজে খুব একটা ভালো মন ছিল না অরবিন্দের। তখন সেখানকার যে রাজা, তিনি বললেন যে ঠিক আছে, তোমাকে আমি তোমার বিষয়ে দিচ্ছি, পড়াশুনোর বিষয়ে। তাকে একটা কলেজে পড়াশুনোর ব্যবস্থা করে দিলেন, অধ্যাপনা সেখানে করতে শুরু করলেন। সেখানেও খুব একটা বেশি দিন তার মন টিকলো না, কলকাতায় চলে এলেন। অরবিন্দের ছোট ভাই বারিন ঘোষ, আপনারা জানেন মানিকতলা বোমা মামলার প্রধান যিনি কারিগর তিনি হচ্ছেন কিন্তু এই বারিন ঘোষ, যার জন্য পরবর্তীকালে যখন ধরা পড়েন বারিন ঘোষের দেপান্তর হয়েছিল এবং চিত্তরঞ্জন দাসের মানে অসম্ভব কর্মকুশলতার কারণে বলা হয় অরবিন্দ মুক্তি পান। আবার এই কথাও বলা হয় যে ইংল্যান্ডে যেখানে পড়াশুনো করতেন অরবিন্দ, যিনি যাচ্ছিলেন আলিপুরে, সেখানে তিনিও ছিলেন সেখানকার তার সহপাঠী। সেটার জন্য হয়তো তিনি মুক্তি পেয়ে গিয়েছিলেন। আমি সেসব বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছি। সেটা হলো তিনি ওই বোমার মামলা যেটা মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার সময় তাকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। জেলে থাকাকালীন তিনি কৃষ্ণকে নাকি দর্শন করেছিলেন এবং কৃষ্ণ তাকে বলেছিলেন যে সামান্য ওই রাজনৈতিক একটি দেশের মানুষের রাজনৈতিক মুক্তির কথা চিন্তা না করে তোমাকে সারা বিশ্বের মানুষের মানবিক উত্তরণের জন্য, মানব আত্মার মুক্তির জন্য তোমায় কাজ করতে হবে। সেই জন্য তিনি আধ্যাত্মিকতার বিষয়ে চলে গেলেন, এটা ছেড়ে, অর্থাৎ বিপ্লবী যে আন্দোলন সেটা ছেড়ে। অনেকে তাকে রিকোয়েস্ট করেছিলেন, এমনকি নিবেদিতা পর্যন্ত রিকোয়েস্ট করেছিলেন, তিনি শোনেননি, তিনি চলে গিয়েছিলেন। কোথায় চলে গিয়েছিলেন? প্রথমে চলে গেলেন ফ্রান্সের যে উপনিবেশ রয়েছে আমাদের বাংলার মধ্যে, তখন ছিল চন্দননগরে চলে গেলেন। সেখানে ইংরেজদের থেকে একটা দূরত্ব তৈরি হলো। চন্দননগর থেকে তিনি চলে গেলেন পণ্ডিচেরি, সেটাও ফ্রান্সের অধীনে। সেখানেও ব্রিটিশের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, তাদের সঙ্গে আর ঝুট ঝামেলার মধ্যে বিষয়টা থাকলো না। সেখানেই 1918 সালের কথা বলছি, ইতিমধ্যে আমাদের অরবিন্দের বিয়ে হয়ে গিয়েছিল। তার স্ত্রী মৃণালিনী দেবী সম্ভ্রান্ত একটি ধনী পরিবারের কন্যা। প্রথম থেকেই
এই 16 বছরের বিবাহিত জীবনের অল্প কটা দিন তারা স্বামী স্ত্রী হিসেবে ছিলেন, বাকি সময়টা বাপের বাড়িতেই কেটেছে মৃণালিনী দেবী। তিনি প্রায় চিঠি লিখতেন। যখন তিনি পন্ডিচেরি চলে গেলেন অরবিন্দ, তখনও বারবার চিঠি লিখছেন যে আর কতদিন আমি এখানে থাকবো, আমাকে পন্ডিচেরিতে নিয়ে যাও। কিন্তু রাজি হচ্ছিলেন না অরবিন্দ, কারণ তার সাধন চর্চার কাজে হয়তো ব্যাঘাত হতে পারে, এইসব কোনো কারণে। যাই হোক, একটা সময় তিনি রাজি হলেন এবং স্ত্রী মৃণালিনীকে চিঠি লিখলেন, বাবা তুমি চলে এসো। রাঁচি থেকে মৃণালিনী এলেন কলকাতা, সেখান থেকে তিনি যাবেন পন্ডিচেরি। কলকাতায় তখন প্রচণ্ড ইনফ্লুয়েঞ্জার, ঘরে ঘরে। সেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলেন মৃণালিনী, মারা গেলেন। তার কাছে, স্বামীর কাছে যাওয়া হলো না। এসব বলছি 1918 সালের কথা। আর ওদিকে 1914 সাল, সে সময় ফ্রান্স থেকে স্বামীর সঙ্গে চলে এসেছিলেন শ্রীমা। পরবর্তীকালে স্বামী যেহেতু ফ্রান্সের সামরিক বিভাগের সঙ্গে জড়িত, 1 বছরের মধ্যে তাকে আবার ফেরত যেতে হলো। কিন্তু ততদিনে শ্রীমা কিন্তু শ্রী অরবিন্দের যে আধ্যাত্মিক চেতনা, তাতে তিনি প্রভাবিত হয়ে পড়েন। দ্বিতীয়বার কিন্তু প্রায় সংসার ত্যাগ করেই তিনি চলে আসেন অরবিন্দের কাছে। এটা তো গেল অরবিন্দের জীবনের একটি জায়গা, এবং সেখানে তারা একদিকে বেদান্ত আর ওদিকে তন্ত্রচর্চা, এই দুটোর সম্মিলিত রূপে একটা যোগচর্চার মধ্যে দিয়ে একটা নতুন আধ্যাত্মিক পথ তৈরি করলেন শ্রী অরবিন্দ। কিন্তু এই যে তন্ত্রচর্চা, যার মাধ্যমে তারা দাবি করেছেন যে তারা তাদের তন্ত্রশক্তিকে কাজে লাগিয়ে হিটলারের মাথার বুদ্ধি ভ্রম করে তাদের যে বন্ধু রুশ, তাদের সঙ্গে লড়াইয়ে বাধ্য করলেন। এই যে বিষয়গুলো তাদের দাবি আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তন্ত্রচর্চার মধ্যে জড়িত হলেন কিভাবে। তন্ত্রচর্চার ক্ষেত্রে যে তথ্যটি আছে সেটা হলো বারিন ঘোষ। তিনি বেশি দূর পড়াশুনো করেননি, যদিও তার জন্ম হয়েছিল ইংল্যান্ডে। তিনি কলকাতায় ছিলেন বাবার সাথে, ছোট ছেলে, মা এদিকে অসুস্থ, মামার বাড়িতে থাকেন। পড়াশুনো খুব একটা বেশি সেরকম হয়ে ওঠেনি, মোটামুটি এন্ট্রান্স পাসও করেছেন তিনি। তারপর তিনি একটা চায়ের দোকান খুলে বসেছিলেন। সেই চায়ের দোকানও চলছিল না, কারণ তার মধ্যে তখন বিপ্লবী সত্তা কাজ করতে শুরু করেছে। তার নিজের একটা বাড়ি ছিল রাজগীরে, সেখানকার স্থানীয় যুবকদের নিয়ে গুলি চালানো শেখা, বোমা বাঁধা শেখা, এগুলো সব শুরু করে দিয়েছিলেন, যার দ্বারা কলকাতায় যখন চলে এলেন অরবিন্দ, তিনিও প্রভাবিত হয়েছিলেন। মাঝে মাঝে, এর আগের ঘটনা বলছি, মাঝে মাঝে কিন্তু ওই দাদার কাছে, অর্থাৎ অরবিন্দের বড়দাতে যেতেন আমাদের বারিন ঘোষ। একবার খুব জ্বর নিয়ে গেছেন তিনি বড়দাতে। জ্বর কিছুতেই নাবে না, ডাক্তারের ওষুধ কোনোটাই কাজ করছে না। সে সময় এক নাগা সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হয় ঋষি অরবিন্দের। তিনি মন্ত্রপুত জল দেন, সেই জল খাওয়ার পর নাকি বারিন ঘোষ সুস্থ হয়ে যান। অরবিন্দ তখন সেই নাগা সন্ন্যাসীর কাছে জানতে চান যে কী এমন অলৌকিক শক্তি দিয়ে আপনি আমার ভাইকে সুস্থ করে তুললেন। তিনি বললেন, এটা হচ্ছে তন্ত্রশক্তি। এই তন্ত্রশক্তির প্রতি ঝোঁক তৈরি হলো শ্রী অরবিন্দের। তিনি এই ব্যাপারে গভীর পড়াশোনা করতে শুরু করে দিলেন। এই হচ্ছে এই তন্ত্রচর্চা নিয়ে কিভাবে অরবিন্দ কাজ করেছেন সেই বিষয়টি। চলুন আরেকটি প্রতিবেদনে আমরা এগিয়ে যাই এই বিষয়ে। এরপর থেকেই তন্ত্রবিদ্যায় আস্থা রাখতে শুরু করেন শ্রী অরবিন্দ। পরবর্তী জীবনে বৈপ্লবিক জগৎ থেকে নিজেকে সরিয়ে আধ্যাত্মিকতা, যোগমার্গে আত্মনিবেদন করে পন্ডিচেরিতে আশ্রম গড়ে তোলেন। যে বিপ্লবের কোনটি সঠিক পথ, চরম সহিংসতা নাকি মধ্যপন্থা, তাই নিয়ে অরবিন্দ ও ভাই বারিন ঘোষের মধ্যে বিশাল মতপার্থক্য সৃষ্টি হয়েছিল। সেই বারিন ঘোষই দ্বীপান্তর থেকে মুক্ত হয়ে বিপ্লব থেকে সরে এসে নিজেদের পথের সমালোচনা করে ভারত কোন পথে একটি বই লেখেন। ফলে দুজনেই ব্রিটিশের চোখে শোধনবাদী হিসেবে বিবেচিত হন। শ্রী অরবিন্দ বলেন, তার প্রবর্তিত পূর্ণ যোগ হল চক্রভেদ, কুণ্ডলিনী শক্তি জাগরণ ও চেতনার ঊর্ধ্বগামী ও নিম্নগামী রূপান্তরের এক মূল সূত্র। তন্ত্রশক্তির উৎপত্তি মাতৃসাধনার মধ্য দিয়ে। মহারাষ্ট্রিয়ান যোগগুরু বিষ্ণু ভাস্কর লেলের কাছে শ্রী অরবিন্দ অধ্যাত্মবাদে দীক্ষিত হন।
অথচ তার অধ্যত্ববাদের শিক্ষাগুরু মারাঠি যোগী হলেও তিনি মনে করতেন ভারতের স্বাধীনতা আনবে বাঙালিরাই। তাই অরবিন্দ মহারাষ্ট্রের গুপ্ত বৈপ্লবিক আন্দোলনের সংস্পর্শে এলেও সেখানে যুক্ত হলেন না। তিনি বাঙালি বিপ্লবী নির্মাণে দুজনকে দায়িত্ব দিলেন। একজন বড়োদার মহারাজার সেনা বিভাগের বাঙালি সেনা যতীন ব্যানার্জি ও নিজের ছোট ভাই বারিন ঘোষ। 1902 সালে দুজনকেই তিনি বাংলাতে পাঠালেন, কিন্তু দুজনের মনোমালিন্য শুরু হয়ে গেল। 1904 সালে শ্রী অরবিন্দ বরোদা থেকে বাংলায় এসে এই দুজনের মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হলেন। ফলে ভাইকে নিয়ে আবার বরোদায় ফিরে গেলেন শ্রী অরবিন্দ। ইতিমধ্যেই শ্রী অরবিন্দ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে প্রভাবিত হয়ে লিখে ফেললেন একটি বই, ভবানী ভারতী। সেই বইয়ের বক্তব্যে ছিল, ভবানী মায়ের আশীর্বাদ নিয়ে স্বাধীনতা আন্দোলন করো। এই তথ্যের উল্লেখ আছে অরবিন্দ অন হিমসেলফ গ্রন্থের 51 নম্বর পৃষ্ঠায়। শ্রী অরবিন্দের সঙ্গে বিয়ে হয়েছিল মৃণালিনী দেবীর, কিন্তু 16 বছরের বিবাহিত জীবনে যোগাযোগ ছিল খুবই কম। মৃণালিনী থাকতেন তার বাপের বাড়িতে। তিনি প্রায় চিঠি লিখতেন শ্রী অরবিন্দকে, আর কতদিন বাপের বাড়িতে থাকব। শেষ পর্যন্ত শ্রী অরবিন্দ স্ত্রীকে পণ্ডিচেরিতে আসার অনুমতি দিলেন। রাঁচি থেকে কলকাতা আসার পথে মৃণালিনী দেবী মারা গেলেন ইনফ্লুয়েঞ্জায় অসুস্থ হয়ে 1918 সালের 17 ডিসেম্বর। ইতিমধ্যে 1914 সালের 29 মার্চ পণ্ডিচেরিতে এলেন মির্রা আলফাসার। পরিচয় হলো শ্রী অরবিন্দের সঙ্গে। তার স্বামী ছিলেন ফ্রান্সের সেনাবাহিনীর এক চাকরিজীবী। কিছুদিন বাদে ফিরে যেতে হয়। এরপর তিনি আবার একাই ফিরে আসেন। পণ্ডিচেরি আশ্রমে বিদেশি জামা কাপড় ছেড়ে তিনি শাড়ি পরতে শুরু করেন ও স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন। শ্রী অরবিন্দের সহযোগী হয়ে উঠলেন। একসময় মির্রা হলেন মীরা, ভক্তদের কাছে শ্রীমা। তিনি লিখলেন, তিনি ছাড়া আমার অস্তিত্ব নেই, আর আমাকে ছাড়া তিনি অপ্রকাশিত। এই কথা শ্রী অরবিন্দ নিজেও বলেছিলেন। রাজনীতি থেকে দূরে সরে গেলেও হিটলারের আগ্রাসী নীতিতে শ্রী অরবিন্দ ও শ্রীমা দুজনেই খুব বিরক্ত হয়েছিলেন। বিভিন্ন বইপত্র ঘেটে তথ্য সংগ্রহ করে যা দেখলাম, সেখানে দেখছি জার্মানির ফুয়ারার হিটলার, তার কর্মকাণ্ড, তার জিঘাংসা, তার আগ্রাসী মনোভাব, এসব খবর তো ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ছিল। একদিকে মিত্র শক্তিতে রয়েছে বিভিন্ন দেশ, আর ওদিকে গুটি কয়েক দেশ নিয়ে এক চরম পৃথিবীর জন্য অবনতির দিকে নিয়ে যাচ্ছেন হিটলার। এরকম অবস্থা। খুব বিরক্ত হয়েছিলেন শ্রীমা এবং আমাদের শ্রী অরবিন্দ। এরা বলতেন যে এ কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যক্তি নন, এ একজন অসুর। পূর্বজন্মের পাপ নিয়ে অসুর হয়ে জন্মেছেন, নিজেই নিজেকে ধ্বংস করবেন। আর সেই ধ্বংস করার যে প্রক্রিয়া, আমাদের তন্ত্রশক্তি দিয়ে আমরা তাকে বিপথে পরিচালিত করে তার ধ্বংসকে আমরা এগিয়ে নিয়ে আসব। পণ্ডিচেরিতে বসেই এসব কাজ তারা করেছেন। বিভিন্ন চিঠিপত্র, বিভিন্ন নথিতে সেসব কথা উল্লেখ আছে। শোনা যায় 1940 সাল নাগাদ শ্রী অরবিন্দ এবং শ্রী মা একটা মোটা টাকা তাদের যে পণ্ডিচেরি আশ্রম, সেখান থেকে তারা তুলে দিয়েছিলেন ব্রিটিশ সরকারের হাতে, যাতে যে লড়াইটা লড়তে হচ্ছে হিটলারের বিরুদ্ধে আরও জোরদার হতে পারে। তার জন্য সহায়তা করার জন্য বেশ কিছু টাকা অর্থদান করেছিলেন ব্রিটিশ সরকারকে। এবার শ্রীমা এবং আমাদের শ্রী অরবিন্দ, তার যারা অনুরাগী, তাদের যে পণ্ডিচেরি বা কলকাতার যে বিভিন্ন জায়গায় তাদের যে সংগঠন আছে, তারা বিশ্বাস করেন যে হিটলারের পরাজয়ের অন্যতম কারণ এই শ্রী মা এবং শ্রী অরবিন্দের তন্ত্রশক্তি প্রয়োগ। এখন তাদের এই ধারণা বাস্তবিক কতটা সারা পৃথিবী মেনে নিয়েছে? আমরা তো সারা পৃথিবীতে জেনে এসেছি যে রাশিয়ার লাল ফৌজ
বার্লিন দখল করে সেখানে লাল ঝান্ডা তুলে তারা বাধ্য করে হিটলারকে আত্মহত্যা করতে। চলুন এই বিষয়টার উপরে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ঐতিহাসিক সূত্র এও বলছে, জার্মানির সমাজ জীবনের অস্থিরতায় ধনী পরিবারের মেয়েরা নিজেদের জন্য গঠন করেছিল একটি ডাইনি তন্ত্রের কেন্দ্র। নাৎসি বাহিনীর সমর্থক হলেও পরে এই ডাইনি তন্ত্রধারী মহিলারা হিটলারের বিরুদ্ধে চলে যান। সঙ্গে যুক্ত হন ব্রিটেনের প্যাগান বা ডাইনি তন্ত্রের মেয়েরা জেরাল্ড গার্ডনারের নেতৃত্বে। প্রচার করা হয় তারাই হিটলারকে খতম করেন। ভারতীয় তন্ত্রশক্তি না ইউরোপের ডাইনি তন্ত্র সত্যিই কি ক্ষমতাধর? সেই প্রসঙ্গে আরেকটি পর্বে আলোচনা করব। এখন দিগদর্শনের দর্শকদের বিচারের জন্য রেখে দিচ্ছি সেই অমোঘ প্রশ্নটি। রাশিয়ার লাল ফৌজের সেনারা রক্তের বিনিময়ে স্বৈরাচারী হিটলারকে পরাজিত করেছিলেন, নাকি শ্রী অরবিন্দ ও শ্রী মা তাদের ঐশ্বরিক শক্তিতে হিটলারকে পরাজিত করেছিলেন? কিংবা ব্রিটেন আর জার্মানির ধনী গৃহের বধূরা ডাইনি তন্ত্রের আশ্রয় নিয়ে হিটলারকে পরাজিত করেছিলেন? কোনটা সত্যি? ইতিহাস অবশ্য স্বীকার করে লাল ফৌজি হিটলারকে পরাজিত করেছিল। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম শ্রী মা এবং শ্রী অরবিন্দের যে তন্ত্র শক্তি, তন্ত্র সাধনা, সেই ঐশ্বরিক ক্ষমতার বলে তারা যে দাবি করেছিলেন যে হিটলারকে বিপথে চালনা করে তার মৃত্যুকে তিনি নিজেই ডেকে আনবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করার ব্যাপারে যে একাধারে ব্রিটিশদের সহায়তা হয়েছে, একাধারে সোভিয়েত রাশিয়ারও নাকি সহায়তা হয়েছে। এবং এটা তার যারা অনুরাগী, শ্রী মা এবং শ্রী অরবিন্দের যারা অনুরাগী, তারা বিশ্বাস করেন। এরকম অনেকগুলো তথ্য চিঠি এরকম আছে যেখানে শ্রী মা এই বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু সঠিকভাবে যদি বলতে হয় তাহলে ইতিহাস কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছে এবং প্রামাণ্য নথি হিসেবে তারা মেনে নিয়েছে, সেটা কিন্তু ওই রাশিয়ার সেনাদের বিষয়টি নিয়ে। আর বাকি যেগুলো সেগুলো বিশ্বাস এবং শ্রী অরবিন্দ এবং শ্রী মার বক্তব্য লিখিত কিছু তথ্য তুলে ধরাটা আমার কাজ। বিবেচনা করে কোনটাকে আপনারা সিদ্ধান্ত নেবেন সেটা তো আপনাদের কাজ। আর আমাদের কাজ হচ্ছে রঙহীন সংবাদ এবং অজানা তথ্য আপনাদের সামনে পরিবেশন করার। কারণ দিগদর্শন 10-এর পাশে দেশের সাথে। যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা চেষ্টা করব এরকম আরও অনেক তথ্য, অনেক অজানা দিক আপনাদের সামনে তুলে ধরার। আজ বিদায় নিচ্ছি, নমস্কার।